কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আয়োজিত সদস্য ও সদস্যভিত্তিক নাট্য উৎসবে অঙ্গনা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় বনানী মুখোপাধ্যায় রচিত নাটক পুরনো সুবাস। হ্যাঁ, পুরনো সুবাস মানে ফেলে আসা পারিবারিক জীবনের একখণ্ড ছবি। এই তো কিছুদিন আগেও আমাদের পারিবারিক স্থূলতায় জড়িয়েছিল। একসাথে থাকা, সুখ দুঃখে, বেদনা, বিচ্ছেদে একে অপরের কাঁধে মাথা রাখা। সেই জীবনকেই পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি স্মৃতির মণিকোঠায় তুলে রাখা নস্টালজিয়ার ক্যানভাসে বন্দি করে একছত্র ভোগবাদী স্পৃহায়। তবু ভালো লাগে সেসব দিনের কথা বলতে, শুনতে অথবা নাটকে দেখতে। তেমনি এক মজার ঘটনার পরিপূর্ণ একটি একান্নবর্তী পরিবারের গল্প পুরনো সুবাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুপর্ণা জানা, মায়া বাগ, ঝর্ণা প্রধান, কুহেলি মাইতি, মানসী রায়, সঙ্গীতা কর্মকার এবং চুমকি ধারা। আবহ সৃষ্টি করেছেন সন্দীপ বৈদ্য। আলো প্রক্ষেপণে পাপিয়া মণ্ডল ও তপন প্রামাণিক। নির্দেশনা ঝর্ণা প্রধান, সম্পাদনা দীপনারায়ণ মণ্ডল। আসুন এবার আমরা সরাসরি নাটকে চলে যাই। দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলি সাইলেন্ট মোডে করে রাখবেন। শুরু হচ্ছে নাটক পুরনো সুবাস। ছোট কাকিমার বাচ্চা হতে বাপের বাড়ি গেছে, ছোটকাও সঙ্গে গেছে। আরে না না, কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। এমনকি এ বাড়িতে যে সব চাইতে আগে ওঠে আম্মা, সেও এখনো ওঠেনি। আচ্ছা ঠিক আছে, তুই বেরো, আমিও বেরোচ্ছি। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, বেরো। আম্মা, ও আম্মা, আমি বেরোলাম, জগিং এ গেলাম। আম্মা, ও আম্মা, যাক বাবা, কোনো সারা শব্দ নেই। তুই এখনো ঘুমোচ্ছে? রাত্রিতে ওষুধ বেশি খেয়েছে নাকি? যাক গে, ঘুমোক। ঝর্ণাদি, ও ঝর্ণাদি, যাই। কি হলো? সাত সকালে ঝর্ণাদিকে কি দরকার পড়লো? চেঁচাচ্ছ কেন? চেঁচাবো মানে? দরকার পড়লে ডাকবো না? না তা নয়, বাড়ি শুদ্ধ লোক সব ঘুমোচ্ছে তো তাই। তাই বলে সাত সকালে দরজা খোলা রেখে বেরিয়ে যাব? মাকে বলে দিও আমি জগিং যাচ্ছি। কি? আরে বাবা, ই নয়, জগিং। জগিং মানে দৌড়ানো। আম্মা ঘুমোচ্ছে তাই তোমাকে ডাকতে হলো। দরজাটা বন্ধ করে দাও, আজকাল ভোরবেলাতেই যা ডাকাতি বলা যায় না, হয়তো আমাদের বাড়িতেই হয়ে গেল।
কিছু বললো না। আম্মা, ও আম্মা, ঘুম হলো নাকি এখনো ঘুমানোর মতলব করতেছ? কি গো বাবা, এ তো দিব্যের নামটা কি ঘুমোচ্ছে। আম্মা, তোমার কি জ্বর হয় নাকি? ঠিক আছে ঘুমাও। ঝর্ণা, ঝর্ণা, চা হয়েছে? জল বসিয়েছি। এই যে এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছ, জলটা বসাতে পারোনি? কথা বললাম কোথায়, ওই তোতা দিদি বেরিয়ে গেল তাই দরজা বন্ধ করতে এসেছিলাম। সে আবার এত সকালে কোথায় গেল? দৌড়ুতে ওই কি যেন ইন সে আবার কি জগিং তা হবে বোধহয়। আমি যাচ্ছি, সাইকেল ফুটে গেল। মা, কি ব্যাপার? আপনি এখনো শুয়ে আছেন? আপনি তো সবার আগে ঘুম থেকে ওঠেন। কি হলো মা? দেখি তো। ও মা, এখনো ঘুমাচ্ছেন? ঠিক আছে, ঘুমোন। আচ্ছা, বাবা মা এখনো ওঠেনি? এরপর তো বলবে ফুটের চা খাবো, বলবেই তো। ফোটানো চা কেউ কখনো খায় নাকি? বাহ, আমি কি তাহলে ওই এক কাপ করে চা আনবো নাকি? দরকার হলে তাই করতে হবে। এনে আমারও কোনো কাজ নেই। সকাল থেকে খ্যাচ খ্যাচ করো না তো, যাও কাগজটা এনে দাও। দাঁড়াও, যেও না। তোতা কোথায়? ওঠেনি? বললাম যে বেরিয়েছে ওই কি যেন ও বুঝেছি, জগিং। তা ও কি পরেছে? ওই তো সাদা প্যান্টালুন, সাদা গেঞ্জি, সাদা জুতো আর মাথায় লাল ফেটটি। ফেটটি? সে আবার কি? ওই তো লাল মতো কাপড়ের টুকরো। লাল কাপড়ের টুকরো? ও মানে ব্যান্ড? সেসব আমি জানি না বাবা, বড় মা এখন উঠে পারবে, তারপরে হুলুস ফুলুস বেঁধে যাবে। আমি যাই গে, আর একটা চা করে নি। কথাগুলো ঠিক করে বলতে পারো না? এত আবল তাবল কথা বলছো কেন? নিজেকে কন্ট্রোল করতে পারো না? কন্ট্রোল? কন্ট্রোল আবার কি? রিসান? আমরা ছোটবেলায় রিসানকে কন্ট্রোল বলতো। বেশ করতে। ঝর্ণা, ঝর্ণা, চা হয়েছে? হয়েছে, দিচ্ছি। মা আজকে এত ঘুমোচ্ছেন কেন? কোনোদিন তো এরকম করেন না। আশ্চর্য। কি রে, তুই আমার মায়ের জানালা দিয়ে উঁকি মারছিস কেন? মা এখনো ওঠেনি গো দিদি ভাই। সে আবার কি? এরকম তো কখনো করেন না। ভোর 5টাতে তো কাপড় কাচা হয়ে যায়। শরীর খারাপ নাকি? জিজ্ঞাসা করাও তো বিপদ। গায়ে হাত দিয়ে দেখেছি? না না, আমি তো এইমাত্র এলাম, জানলা দিয়ে দেখলাম মা ঘুমোচ্ছে। কিন্তু জিজ্ঞাসা তো করতে হবে, কেন এতক্ষণ ঘুমোচ্ছে? ও বাবা, আমি পারবো না, তুমি যাও। দাঁড়া বাবা, আগে তো চা খাই। চা না খেলে আমার আবার বাথরুমে খুব অসুবিধা করে। আগে চা, তারপর বাথরুম। ঠিক সময় না বাথরুমে না গেলে। বলো মা, চা একটু তাড়াতাড়ি দিতে পারিস না? বাবা, এর থেকেও তাড়াতাড়ি? এর থেকেও তাড়াতাড়ি চা দিতে গেলে তো আমায় মাঝরাত্রি থেকে জেগে বসে থাকতে হবে, আর তখন থেকেই তোমাদের চা তৈরি করতে হবে। এই বেশি কথা বলা
হয়েছে। তা তো বটে। আম্মা জানা তার সাথে ঝগড়া করতে হচ্ছে নি গো। আম্মা এখনো ঘুম থেকে উঠেনি কেন রে? আমি কি এমনি জানবো? কাল তো আমায় ও ঘরে শুতে দেয়নি। কেন, কি করেছিস, ঝগড়া? না না, ওসব কিছু না। গন্ধ। গন্ধ? কিসের গন্ধ? আমার গায়ে নাকি গোয়াল গোয়াল গন্ধ। আম্মা সহ্য করতে পারছে না। গোয়াল গোয়াল বন্ধু আবার কি? আরে বাবা, এ বুঝতে পারলে না? গোয়াল গোয়াল গন্ধ মানে গোবরের গন্ধ। কেন, আমি কি ঘুঁটে দিই যে আমার গায়ে গোবরের? মাকে নিয়ে আর পারা গেল না। সবসময় এত মেজাজ দেখালে চলে? এত মেজাজ নিয়ে সারা জীবন যে কি করে সংসার করলো জানি না বাবা। হ্যাঁ রে, তোতা এখনো ঘুম থেকে ওঠেনি? ও মা, উঠবে কি গো? সে তো কোন কালে বেড়ে গেছে। একটা সাদা প্যান্ট পরে আর মাথায় লাল ফেটকি বেঁধে তোমায় বলতে বলে দিয়েছে। হ্যাঁ রে মেজো, ও কি বলছে বলতো? আমি তো কিছুই বুঝলাম না। কিসের ফ্যাক্টরি, কিসের প্যান্টুলু? যা দিদি ভাই, তুমি না, কোথা তো জগিং এ গেছে, সাদা প্যান্ট, সাদা গেঞ্জি, সাদা জুতো, মাথায় লাল ব্যান্ড বেঁধে গেছে। বাবা, এ তো রীতিমতো সাজগোজ করেই বেরিয়েছে। তুই দেখেছিস? না না, আমি দেখিনি, ঝর্ণা বললো। কিন্তু ও তো এত সকালে ওঠার পাত্রী না। নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ঝর্ণা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা কাজ কর গিয়ে। এদিকে শোন। আমার মনে হচ্ছে জগিং জগিং কিছুই নয়, উনি ওই ছড়ার সঙ্গে কোথাও গিয়েছেন। ছোড়া? কোন ছোড়া? আরে ওই তো টম না টম। টম? ও তো একটুখানি ছেলে। আরে একটুখানি আবার কোথায়? ও তো তোতারই বয়সী, 26-27 বছর হবে। তা ওর সাথে গেছে কেন? ওদের কি অ্যাফেয়ার আছে? তুই আর মেজে তুই আর করিস না তো। সবাই জানে আর তুই জানিস না? কি জানি না, অ্যাফেয়ার? এফের জানি না। ওরা একসঙ্গে ঘোরে, এটাই সবাই জানে। তুমিও দাদা কিছু জিজ্ঞাসা করনি? হ্যাঁ, করেছি তো। তো ও বললো, হ্যাঁ ঘুরি, ও তো আমার ছোটবেলার বন্ধু, ঘুরতেই পারি। এই কথা বললো? না, দিস ইজ টু মাচ। টু মাচ মানে? ভেরি ভেরি টু মাচ। মনে হচ্ছিল ঠাস করে একটা গাড়ি চড় বসিয়ে দিই। কিন্তু তোর দাদা বলল, আজকালকার মেয়ে কিছু বলতে যে হবে না, যদি সুইসাইড ফাইট করে ফেলে। যাকে তুই তোতাকে একটা ফোন করতো। হ্যাঁ হ্যাঁ, করছি। তার আগে চল দেখি গিয়ে মা উঠলেন কিনা। হ্যাঁ চল। না গো দিদি ভাই, মা তো এখনো ঘুমোচ্ছেন। কি হলো বলতো? আমরা এত জোরে জোরে কথা বলছি, তাও উনি জানলেন না। চল তো কাছে গিয়ে দেখি। চল। ওমা, এ কি দরজা যে বন্ধ! কোনোদিন তো মায়ের দরজা বন্ধ থাকে না, সব সময় তো খোলাই থাকে। আমার খুব ভয় করছে দিদি ভাই। বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। দাদা গেছেন ট্যুরে, তোমার মেজ ঠাকুরপো গেছে শিলং, আর ছোট ঠাকুরপো গেছে শ্বশুর বাড়ি। আমরা তো এই কজন। সত্যি ছোট ঠাকুরপোকেও বলি হারি বাবা, তোর বউ বাচ্চা হতে বাপের বাড়ি গেছে, তাহলে তুই বউয়ের পেছন পেছন শ্বশুর বাড়ি চলে যাবে? ছি! ওদের খুব প্রেম, তাই। তুই আর প্রেম দেখাসনি ভাই, আমারও প্রেম করে বিয়ে হয়েছে। এমন খোলামেলা প্রেম বাপের জন্মেও দেখি। যাকে তুই তোতাকে একটা ফোন করবি না দরজা ভাঙবি? দরজা? দরজা ভাঙবো কেন? দরজা না ভাঙলে মায়ের কাছে যাবো কেমন করে? হ্যাঁ। ঝর্ণা!
পাচ্ছে না। কিন্তু কিন্তু কি কিন্তু বলে চুপ করে গেলে কেন? একবার ভালো করে দেখো না। নিঃশ্বাস তো পড়ছে, তার মানে বেঁচে আছে, কিন্তু নড়াচড়া করছে না কেন? কাকিমা, তুমি এত লেখাপড়া করেছো, কলেজে পড়াও, আর এটুকু বলতে পারছো না? কলেজে পড়াই তো কি হয়েছে? আমি তো আর ডাক্তার নই। তবু আন্দাজ করে তো কিছু বলতে পারো, কেন এতক্ষণ ঘুমোচ্ছে? না না, আমি ওসব আন্দাজ টান্দাজ করতে পারবো না। ভাবছি যদি ঘুম আর না ভাঙে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমরা মেয়েরা একা একা কি করব? তো কাকুদের একেবারে খবরটা দিয়ে দাও না। কি খবর দেবো? মা ঘুমোচ্ছেন, সে কি বলা যায়? যদি একটা কিছু হয়ে যেত তাহলে নয় খবর দেওয়া যেত। সে কথা তো ঠিকই, একেবারে তো হয়ে যায়নি। মানে? আমি কেমনে জানবো? তুমিই তো বললে যদি হয়ে যেত তাহলে বলা যেত। ও হ্যাঁ। আরে দিদি ভাই, তুমি একেবারে ফ্রেশ হয়ে চলে এলে। হ্যাঁ, সব সেরে নিলাম। কে জানে আজ আর কিছু করতে পারবো কিনা। তো তাকে ফোন করেছিলে? এই যা, একদম ভুলে গেছি, এক্ষুনি করছি। হ্যালো, তোর আক্কেলটা কি রে? ভোরবেলা উঠে কোথায় চলে গেলি? কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, এত বড় মেয়ে। হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান থাকবে না। হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান থাকবে না। এদিকে আমার অবস্থা তো। হ্যাঁ, এদিকে আমার অবস্থা তো খারাপ। না না, মারা যায়নি, সকাল থেকে ঘুম থেকে উঠছে না, দরজাটাও ভেতর থেকে বন্ধ। কাল আমাকেও ঘরে শুতে দেয়নি। আমাকে কাল রাত্রিরে ঘরে শুতে, না না, আমাকে নয়, ঝর্ণাকে কাল রাত্রিরে ঘরে শুতে দেয়নি। কি এখন আসতে পারবি না? কত দূরে? বালিগঞ্জ লেক? তা একা একা এত দূরে? একা নয়, টম আছে। ঠিক বলেছিলাম, ওই টমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্যান্টুলুন পরে। হে ভগবান! শোন, তাড়াতাড়ি চলে আয়, আমার স্ট্রিট থেকে বালিগঞ্জ তো অনেক দূর। কি বাইক আছে? ঠিক আছে ঠিক আছে, চলে আয়, রাখছি। হ্যাঁ ভগবান। কার ফোন দেখতো? ঝন্টি গো দিদি ভাই। ধর না। হ্যাঁ ঝন্টি, বলো। হ্যাঁ হ্যাঁ, দিদি ভাইকে দিচ্ছি। হ্যালো ঝন্টি, কি হয়েছে? আমাদের তো দারুণ সমস্যা। মা তো ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। হ্যাঁ, এখনো ঘুমোচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। না না, দাদারা কেউ বাড়ি নেই। বড়দা গেছে টুরে, মেজদা গেছে শিলং, ছোটদার বউ বাচ্চা হবে বলে বাপের বাড়ি গেছে, ছোটদাও চলে গেছে। আর তোতা তো সকালবেলায় টমের সঙ্গে, না না, পালিয়ে যায়নি, বালিগঞ্জ থেকে দৌড়াদৌড়ি করতে গেছে। আমরা তো এখন, তুই কাঁদছিস কেন? কি চলে আসবি একেবারে জন্মেছো? না না, আমি আর কি বলবো, তোর মার যা অবস্থা। আরে তুই জোরে জোরে কাঁদছিস কেন? এখনো তো নিঃশ্বাস পড়ছে, আগে নিঃশ্বাস বন্ধ হোক তারপর কাঁদিস। ঠিক আছে, চলে আয়। কি হলো দিদি ভাই? কি আর হবে, একে রামে রক্ষা নেই, আবার সুগ্রী বেঁধে। একে মায়ের এই অবস্থা, ঝামেলার পর ঝামেলা, তারপর উপরে তিনি বরের সাথে ঝগড়া করে চলে আসছেন জন্মেশ্বর। বাবা, একেবারে গোদের উপর বিষ পড়ে। এই, তুমি চুপ করো তো। দিদি ভাই, আর কিছুক্ষণ দেখি, এখনো তো নিঃশ্বাসটা পড়ছে। এই, তুমি একবার গিয়ে দেখো না। ভয় করছে কাকিমা, যদি আর সারা না দেয়। ওগো আম্মা গো, তোমার মনে মনে এসেছিল গো আম্মা। আহ, কি হচ্ছেটা কি? বেঁচে থাকলে কেউ এইভাবে কাঁদে? যাও। আম্মা, আম্মা, কত বেলা হয়ে গেল, এখনো উঠছেনি কেন? নিঃশ্বাস তো দিব্যি ফাঁস ফাঁস করে পড়ছে, তাহলে
নিঃশ্বাস থামলে আমাদেরকে ডাকবে। আমি ততক্ষণ স্নানটা সেরে আসি। কে জানে আর সারাদিন স্নান করা হবে কিনা। আমিও বরং যাই, আমার শরীরটা কেমন ম্যাগনেট করছে। এই এক্ষুনি আবার নেত্যকালী চলে আসবে। নেত্যকালীটা আবার কে? কে আবার? তোমার ওই আদরের পিসিমণি। আবার কে? তোমার সবেতে এত খোঁজ নেওয়ার কি আছে? সবেতে এত প্রশ্ন করে কেন? যাও খাবারের জোগাড় করো। শোনো, আজকে রবিবার, একটু লুচি আর বাটি চচ্চড়ি করো। হ্যাঁ বাবা, তোমাদের শাওরি এই গেল সেই গেল অবস্থা, আর তোমাদের এখন লুচি আর বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে? আমি এসব করতে পারবো না, আমার হাত খারাপ, বুকের মধ্যে তাই হাঁপড়ের মতো ধরস ধরস করছে। তোর আবার কবে থেকে হাটের ওষুধ ধরলো রে? এখনই। ঠিক আছে, তুই ওখানে বসে থাক আর লক্ষ্য রাখ নিঃশ্বাস পড়ছে কিনা। মেজো, তুই ছানে যা, আমি রান্নাঘরে যাই। কি লুচি আলু চচ্চড়ি টচ্চড়ি বানাতে হবে, আবার দেরি হয়ে গেল তো সমস্যা আছে। কোনো সারা শব্দ নেই, ঘুমুচ্ছে তো ঘুমুচ্ছে। এতক্ষণ হয়ে গেল, একটু নড়াচড়া করছে। কোথা তো জগিং এ গেছে, সাদা প্যান্ট, সাদা গেঞ্জি, সাদা জুতো, মাথায় লাল ব্যান্ড বেঁধে গেছে। বাবা, এ তো রীতিমতো সাজগোজ করেই বেরিয়েছে। তুই দেখেছিস? না না, আমি দেখিনি, ঝর্ণা বলল। কিন্তু ও তো এত সকালে ওঠার পাত্রী না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ঝর্ণা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা কাজ কর গিয়ে। এদিকে শোন, আমার মনে হচ্ছে জগিং জগিং কিছুই নয়, উনি ওই ছড়ার সঙ্গে কোথাও গিয়েছেন। ছোড়া? কোন ছোড়া? আরে ওই তো টম না টম। টম? ও তো একটুখানি ছেলে। আরে একটুখানি আবার কোথায়, ও তো তোতারই বয়স, 26-27 বছর হবে। তা ওর সাথে গেছে কেন? ওদের কি অ্যাফেয়ার আছে? তুই আর মেজে তুই আর এ করিস না তো, সবাই জানে আর তুই জানিস না। কি জানি না, অ্যাফেয়ার? এফের জানি না, ওরা একসঙ্গে ঘোরে, এটাই সবাই জানে। তুমিও দাদা কিছু জিজ্ঞাসা করনি? হ্যাঁ করেছি তো, তো ও বললো হ্যাঁ ঘুরি, ও তো আমার ছোটবেলার বন্ধু, ঘুরতেই পারি। এই কথা বললো? না, দিস ইজ টু মাচ। টু মাচ মানে? ভেরি ভেরি টু মাচ। মনে হচ্ছিল ঠাস করে একটা গাড়ি চড় বসিয়ে দিই। কিন্তু তোর দাদা বললো আজকালকার মেয়ে কিছু বলতে যে হবে না, যদি সুইসাইড ফাইট করে ফেলে। যাকে তুই তোতাকে একটা ফোন করতো। হ্যাঁ হ্যাঁ, করছি। তার আগে চল দেখি গিয়ে মা উঠলেন কিনা। হ্যাঁ চল। না গো দিদি ভাই, মা তো এখনো ঘুমোচ্ছেন। কি হলো বলতো? আমরা এত জোরে জোরে কথা বলছি, তাও উনি জানলেন না। চল তো কাছে গিয়ে দেখি। চল। ওমা, এ কি দরজা যে বন্ধ? কোনোদিন তো মায়ের দরজা বন্ধ থাকে না, সব সময় তো খোলাই থাকে। আমার খুব ভয় করছে দিদি ভাই, বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। দাদা গেছেন ট্যুরে, তোমার মেজো ঠাকুরপো গেছে শিলং, আর ছোট ঠাকুরপো গেছে শ্বশুর বাড়ি। আমরা তো এই কজন। সত্যি ছোট ঠাকুরপোকেও বলি হারি বাবা, তোর বউ বাচ্চা হতে বাপের বাড়ি গেছে, তাহলে তুই বউয়ের পেছন পেছন শ্বশুর বাড়ি চলে যাবে? ছি! ওদের খুব প্রেম, তাই। তুই আর প্রেম দেখাসনি ভাই, আমারও প্রেম করে বিয়ে হয়েছে। এমন খোলামেলা প্রেম বাপের জন্মেও দেখি। যাকে তুই তোতাকে একটা ফোন করবি না দরজা ভাঙবি? দরজা? দরজা ভাঙবো কেন? দরজা না ভাঙলে মায়ের কাছে যাবো কেমন করে? হ্যাঁ।
তবে আজ কেন করলে? হে ভগবান, আমি কেন কাল আম্মার ঘরে শুলাম না গো? একটু থাম তো, এক্ষুনি মরা কান্না শুরু করে দিল। এদিকে আমার তাহি তাহি অবস্থা, একদিকে মেয়ে, একদিকে শাশুড়ি, অন্যদিকে বাথরুম। কোথায় যে যায়? ঠিকই বলেছো দিদি ভাই। বাথরুমে যাও বড়মা, আম্মা অপেক্ষা করবে। তোমরা দিদিও সবুজ হইবে, কিন্তু বাথরুমে তো সবুজ হইবে না, শুধু দেখো দেখো। এই, তুমি চুপ করো তো। দিদি ভাই, তুমি আগে বাথরুমে যাও, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই, তুমি একবার গিয়ে দেখো না নড়াচড়া করছে কিনা। বাপরে, তুমি তো আমার ভয় ধরিয়ে দিলে কাকিমা। ডাকলে যদি সাড়া না দেয়, নড়াচড়া না করে, ও বাবা, আমি আর ভাবতে পারছি না। আম্মা, ও আম্মা, তোমার কি হলো? নড়াচড়া করছো না কেন? তুমি কি সত্যি সত্যি বিদায় নিলে নাকি গো? না, নড়াচড়া করছে না। কিন্তু কিন্তু কি? কিন্তু বলে চুপ করে গেলে কেন? একবার ভালো করে দেখো না। নিঃশ্বাস তো করছে, তার মানে বেঁচে আছে, কিন্তু নড়াচড়া করছে না কেন? কাকিমা, তুমি এত লেখাপড়া করেছো, কলেজে পড়াও, আর এটুকু বলতে পারছো না? কলেজে পড়াই তো কি হয়েছে? আমি তো আর ডাক্তার নই। তবু আন্দাজ করে তো কিছু বলতে পারো, কেন এতক্ষণ ঘুমোচ্ছে? না না, আমি ওসব আন্দাজ টান্দাজ করতে পারবো না। ভাবছি যদি ঘুম আর না ভাঙে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমরা মেয়েরা একা একা কি করব? তো কাকুদের একেবারে খবরটা দিয়ে দাও না। কি খবর দেবো? মা ঘুমোচ্ছেন, সে কি বলা যায়? যদি একটা কিছু হয়ে যেত, তাহলে না খবর দেওয়া যেত। সে কথা তো ঠিকই, একেবারে তো হয়ে যায়নি। মানে? আমি কেমনে জানবো? তুমিই তো বললে যদি হয়ে যেত তাহলে বলা যেত। ও হ্যাঁ। আরে দিদি ভাই, তুমি একেবারে ফ্রেশ হয়ে চলে এলে। হ্যাঁ, সব সেরে নিলাম। কে জানে আজ আর কিছু করতে পারবো কিনা। তো তাকে ফোন করেছিলে? এই যা, একদম ভুলে গেছি, এক্ষুনি করছি। হ্যালো, তোর আক্কেলটা কি রে? ভোরবেলা উঠে কোথায় চলে গেলি? কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, এত বড় মেয়ে। হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান থাকবে না। হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান থাকবে না। এদিকে আমার অবস্থা তো। হ্যাঁ, এদিকে আমার অবস্থা তো খারাপ। না না, মারা যায়নি, সকাল থেকে ঘুম থেকে উঠছে না, দরজাটাও ভেতর থেকে বন্ধ। কাল আমাকেও ঘরে শুতে দেয়নি। আমাকে কাল রাত্রিরে ঘরে শুতে, না না, আমাকে নয়, ঝর্ণাকে কাল রাত্রিরে ঘরে শুতে দেয়নি। কি এখন আসতে পারবি না? কত দূরে? বালিগঞ্জ লেক? তা একা একা এত দূরে? একা নয়, টম আছে। ঠিক বলেছিলাম, ওই টমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্যান্টুলুন পরে। হে ভগবান! শোন, তাড়াতাড়ি চলে আয়, আমার স্ট্রিট থেকে বালিগঞ্জ তো অনেক দূর। কি বাইক আছে? ঠিক আছে ঠিক আছে, চলে আয়, রাখছি। হ্যাঁ ভগবান। কার ফোন দেখতো? ঝন্টি গো দিদি ভাই। ধর না। হ্যাঁ ঝন্টি, বলো। হ্যাঁ হ্যাঁ, দিদি ভাইকে দিচ্ছি। হ্যালো ঝন্টি, কি হয়েছে? আমাদের তো দারুণ সমস্যা। মা তো ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। হ্যাঁ, এখনো ঘুমোচ্ছেন, কোনো সাড়া শব্দ নেই। না না, দাদারা কেউ বাড়ি নেই। বড়দা গেছে টুরে, মেজদা গেছে শিলং, ছোটদার বউ বাচ্চা হবে বলে বাপের বাড়ি গেছে, ছোটদাও চলে গেছে। আর তোতা তো সকালবেলায় টমের সঙ্গে, না না, পালিয়ে যায়নি, বালিগঞ্জ থেকে দৌড়াদৌড়ি করতে গেছে। আমরা তো এখন, তুই কাঁদছিস কেন? কি চলে আসবি একেবারে জন্মেছ? না না, আমি আর কি বলবো, তোর মা
দিদি ভাই? কি আর হবে, একে রামে রক্ষা নেই আবার সুগ্রীবের দূত। একে মায়ের এই অবস্থা, ঝামেলার পর ঝামেলা, তারপর উপরে তিনি বরের সাথে ঝগড়া করে চলে আসছেন জন্মেশ্বর। বাবা, একেবারে গোদের উপর বিষ পড়ে। এই, তুমি চুপ করো তো। দিদি ভাই, আর কিছুক্ষণ দেখি, এখনো তো নিঃশ্বাসটা পড়ছে। এই, তুমি একবার কি দেখো না। ভয় করছে কাকিমা, যদি আর সারা না দেয়। ওগো আম্মা গো, তোমার মনে মনে এসেছিল গো আম্মা। আহ, কি হচ্ছেটা কি? বেঁচে থাকলে কেউ এইভাবে কাঁদে? যাও। আম্মা, ও আম্মা, কত বেলা হয়ে গেল, এখনো উঠছেনি কেন? নিঃশ্বাস তো দিব্যি ফস ফস করে পড়ছে, তাহলে সারা কেন দিচ্ছনি? তার উপর দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছো কেন গো? আর তো আমরা পাচ্ছি না। এই শোনো, তুমি ওই জানলার নিচে বসে থাকো, আর মাঝে মাঝে লক্ষ্য করবে নিঃশ্বাস থামলে আমাদেরকে ডাকবে। আমি ততক্ষণ স্নানটা সেরে আসি। কে জানে আর সারাদিন স্নান করা হবে কিনা। আমিও বরং যাই, আমার শরীরটা কেমন ম্যাগনেট করছে। এই, এক্ষুনি আবার নেত্রকালী চলে আসবে। নেত্রকালীটা আবার কে? কে আবার? তোমার ওই আদরের পিসিমণি। আবার কে? তোমার সবেতে এত খোঁজ নেওয়ার কি আছে? সবেতে তো প্রশ্ন করে কেন? যাও, খাবারের জোগাড় করো। শোনো, আজকে রবিবার, একটু লুচি আর বাটি চচ্চড়ি করো। বাহ বাবা, তোমাদের শাওরি এই গেল সেই গেল অবস্থা, আর তোমাদের এখন লুচি আর বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে? আমি এসব করতে পারবো না, আমার হাত খারাপ, বুকের মধ্যে তাই হাঁপুরের মতো ধরস ধরস করছে। তোর আবার কবে থেকে হাটের ওষুধ ধরলো রে? এখনই। ঠিক আছে, তুই ওখানে বসে থাক আর লক্ষ্য রাখ নিঃশ্বাস পড়ছে কিনা। মেজো, তুই সানে যা, আমি রান্নাঘরে যাই। কি লুচি আলু চচ্চড়ি টচ্চড়ি বানাতে হবে, আবার দেরি হয়ে গেল তো সমস্যা আছে। কোনো সারা শব্দ নেই, ঘুমুচ্ছে তো ঘুমুচ্ছে। এতক্ষণ হয়ে গেল, একটু নড়াচড়া করছে না। আম্মা, ও আম্মা, একটু সারা শব্দ দাও, তা নাহলে তোমাকে তো সবাই মরা মানুষ ভাববে গো। হে ভগবান, কি বিপদে ফেললে গো, কি বিপদে ফেললে। উফ, এখন আবার কে এলো? যাচ্ছি। কই কই নেই তো। তার মানে কে নেই তো? কেনে তোমার এই চমচম? চমচম সেটা কি? না না, চমচম তো না, এই পম পম। সেটা আবার কে? ওই তুমি যার সঙ্গে পেয়ে গেছিলে। কি? আমি পালিয়ে গেছিলাম? এই তোমার তো দেখছি যা মুখে আসছে তাই বলছো, খুব সাহস বেড়েছে না? আমার কি দোষ, ওই বড় মাই তো বলছিল। কি বলছিল? ওই সমসম না পম পম, তার সঙ্গে তুমি সাদা প্যান্টের উপরে মাথায় লাল পেটি বেঁধে পেয়ে গেছো। চুপ, একদম চুপ। টমকি নিয়ে এইসব কথা? ও বাবা, তেনার নাম টম? আমি তো ভাবলাম ভয় সমসম নয় পম পম। তুমি চুপ করবে? আসল কথা বলো তো, আছে না শেষ? কি শেষ? আম্মা, ও মা গো, কি কথা বললে তোতা দিদি? শেষ কি গো? শেষে এখনো নিঃশ্বাস ফেলছে। কই দেখি তো। ওই তো, দিব্যি নিঃশ্বাস করছে। ঘুমোচ্ছে মানুষটা, তার জন্য এত হই হই করার কি দরকার ছিল?
না না কিছু করিনি, আমার গায়ে নাকি গোয়াল গোয়াল গন্ধ, সেই জন্য। সে হলোই বা গোয়াল গোয়াল গন্ধ, তাও তোমার ওই ঘরেই শোয়া উচিত ছিল। কই এদিকে আসো তো, দেখি কেমন গন্ধ। গন্ধ একটা আছে বটে, তবে গোয়াল গোয়াল গন্ধ তো নয়, কেমন পচা পাতা গন্ধ। গরিব মানুষের গায়ে পচা পাতার গন্ধ থাকবে না দেখি, খোসবাইয়া তোর গন্ধ বেরোবে নাকি? অত কথার দরকার নেই, চা দাও। দিচ্ছি। আম্মা, ও আম্মা, কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন? রাগ হয়েছে? আমি কি করব? আমার সঙ্গে তো কিছু হয়নি। তাহলে দরজা বন্ধ করেছো কেন? দেখো, এইবার যদি না ওঠো, আমি কিন্তু টমকে ডাকবো। ও লোকজন ডেকে এনে তোমার দরজা ভাঙবে, মনে থাকে যেন। আচ্ছা, তোর আক্কেলটা কি বলতো? কিসের আক্কেল? বাড়িতে এই অবস্থা, আর তুই সকালবেলা প্যান্টুলুন পরে ওই বখাটে ছেলেটার সঙ্গে দৌড়াতে গেলি? একটা কাণ্ড জ্ঞান নেই, এত বড় মেয়ে। ওয়েট, আগে বলো তো কি অবস্থা? অবস্থা মানে আম্মা যে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছিস না? ঘুমোচ্ছে তো কি হয়েছে? ঘুমোচ্ছে ঘুমো। তার উপর ভেতর থেকে দরজা বন্ধ। সে তো ঝর্ণাদি যাতে ওই ঘরে যেতে না পারে, ওর গায়ে গোয়াল গোয়াল গন্ধ তাই। দাঁড়াও, আর একটা কথা, বকাটেকে কে আবার ওই চমটম? টমটম নয়, শুধু টম। ও বকাটে হবে কেন? ও আমার ছোটবেলার বন্ধু, ভদ্রলোকের ছেলে, লেখাপড়ায় ভালো। বকাটে হলো কি করে? অত কথার দরকার নেই, ওকে আমার পছন্দ নয়। বাবার তো পছন্দ, আমারও পছন্দ। ও, কাজ তো তাহলে এগিয়ে রেখেছো। কি কাজ? কেন বিয়ে? কার বিয়ে? কেন তোর ওই টমের সঙ্গে? আমার তো এখনো লেখাপড়াই শেষ হয়নি, এর মধ্যে তোমরা বিয়ের কথা ভাবছো? আমরা ভাববো কেন, তুই ভাবছিস। তোমাকে একটা রিকোয়েস্ট করব, ওই অখাদ্য সিরিয়ালগুলো দেখা বন্ধ করবে। বাংলা, হিন্দি, বোধ, পৃথিবীতে ভাবার মতো অনেক কিছু বস্তু আছে, ওই টমকে নিয়ে না ভাবলেও চলবে। যত সব অ্যাবসার্ড। ওই বাপ কাকাদের আদরে সর্বনাশটা হয়েছে, একেবারে বাঁদর তৈরি করেছে। হ্যালো? না রে, কিছু হয়নি। আসলে ওই দরজা বন্ধ করে শুধু শুধু ঘুমোচ্ছে। হ্যাঁ রে, শুধু শুধু। এক চড় মারবো। হে ভগবান, আমি এখন কি করব? তেনার তো আসার সময় হয়ে গেল। ঠাকুরপোদের কি খবর দেব? কিন্তু কি বলবো? অবস্থা খারাপ, কিন্তু দিব্যি তো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। তাহলে কি বলবো? না না, আমি আর ভাবতে পারছি না। এরপর তো মা চামুন্ডা এসে হই হই শুরু করে দেবে। ঝর্ণা, ঝর্ণা, আর এক কাপ চা দে তো, ফোটানোই দে। আমার শরীরটা কি ম্যাজ ম্যাজ করছে।
অগ্নির মতো চলে গেল। শোনা মতো সেই কান্না শুরু করেছিলাম, এই থামলাম। ট্যাক্সি ড্রাইভারের কাছেও কেঁদেছি, শুধু শুধু এত কাঁদবো। তা ভালো করে না জেনে শুনে তুই এত কাঁদলি বা কেন? হ্যাঁ, একই রামের রক্ষা নেই, আবার সুগ্রীব দোষ। সত্যিই তো, শেষকালে যদি তোমার শরীর খারাপ হতো তখন কি হতো? তুমি তারা বেশি কাঁদলে অজ্ঞান হয়ে যাও। দেখেছো দেখেছো, একবার দেখো ওই বাড়ির কাজের লোকেও আমার জন্য কত চিন্তা করে, আর তোমরা তোমরা আমার নিজের লোকেও তা করো না। মা, মা গো, তোমার কি হয়েছে গো? কই গো, সাড়া দিচ্ছে না কেন গো? কই গো ঝন্টির মা, তোমার কি হয়েছে গো? তুমি এখনো ওঠোনি কেন? ও মা, ওঠো না। তুমি এভাবে কোথায় চলে যাচ্ছ গো? আমাকে অনাথ করে কার কাছে ছেড়ে যাচ্ছ গো? দেবী, তোমার এই সৌর শহরে স্বামীর কাছে? তুই থাম তো, সব কথায় কথা বলাচ্ছে। যা এখান থেকে যা। আরে ও মেয়ে, তুই আর কাঁদিস না, তোর মা মরেনি রে। ওই দেখ, এখনো শ্বাস নিচ্ছে। ও ঝন্টির মা, তুমি ওঠো। তোমার রাধা মাধব এত বেলা পর্যন্ত এখনো পুজো পায়নি, আর তুমি এখনো ঘুমাচ্ছ? মা, কই গো মা, তোমার কি হয়েছে? একটু নড়াচড়া করো। দেখছো সবাই কেমন চিন্তা করছে, আর দরজাটাই বা বন্ধ করেছো কেন? এই ঝর্ণা, তুই না রাতে ঝন্টির মায়ের কাছে ঘুমাস? তা তুই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসেছিস, তাহলে ঘরের দরজা দিল কে? ওই যে গোয়াল গোয়াল গন্ধ, তাই। সে আবার কি? কি গোয়াল গোয়াল গন্ধ? বুঝতে পারলুম না বাবু। গোয়াল গোয়াল গন্ধ মানে ওর গায়ে গোবরের গন্ধ, তাই মা ওকে শুতে বারণ করেছে। সত্যি তো, গোবরের গন্ধ কেউ সহ্য করতে পারে? ও মা, তুমি ভেবো না গো, আজ থেকে আমি তোমার কাছে শোবো, একেবারে প্রিন্স পারফিউম নাকি। ও মা, ওঠো না, তোমার গোষ্ঠীর পায়ে পড়ে। এদিকে আমার শিরে সংক্রান্তি, ও বাড়ি থেকে জন্মে সুদ চলে এলাম, আর আজকাল তুমি আমার সার্কাস দেখাচ্ছো? এটা বুড়ো বয়সে বদমাইশি না? এ কথা বলে কোনো লাভ নেই। এবার নালে দরজা ভাঙতে হবে, নালে পুলিশ ডাকতে হবে। ও মা, সে কি গো বৌমা, পুলিশ কেন রাখতে হবে? ঝন্টির মতো ঘুমাচ্ছে, বলি ছেলেটা তো বাড়িতে নাই? না গো মাসিমা, ছেলেরা কেউ বাড়িতে নেই। বড় কর্তা গেছে ট্যুরে, মেজি কর্তা গেছে শিলং, আর ছোট ঠাকুর গেছে শ্বশুর বাড়ি। আমাদের ছোট তো বাচ্চা হবে, ডাক্তার ডেট দিয়ে দিয়েছেন, সামনেই হবে। তবে তো বড় ঝামেলা বৌমা। তবে এক কাজ করবো, ওই পাশের বাড়ি ধীরেন আর মানকে ওদের ডেকে আনবো। শুনলে তো মা, শুনলে? এবার পাড়ার লোক ডাকতে হবে, নয়তো পুলিশ ডাকতে হবে। উফ, মান সম্মানও রইল না ওই তোমার জন্য। উফ, কি যন্ত্রণা রে বাবা। ও মা, ওঠো না, দরজাটা খোলো না। ও মেজে বৌদি, একটা লাঠি দাও তো। লাঠি? লাঠি কি হবে? ও ঝন্টি, লাঠি লাঠি দিয়ে তুই কি করবি? লাঠি দিয়ে মায়ের বাড়িতে ধাক্কা মারবো, মা ঠিক উঠে পড়বে। দাও একটা লাঠি দাও। সে কি গো, কি হলো? তুমি মেয়ে গো বাবা, মাকে লাঠি পেটা করবে?
লেগে চুপ, একদম চুপ। টমকে নিয়ে এইসব কথা? ও বাবা, তেনার নাম টম? আমি তো ভাবলাম ভয় সমসম নয়, পম্পম। তুমি চুপ করবে? আসল কথা বলো তো, আছে না শেষ? কি শেষ? আম্মা, ও মা গো, কি কথা বললে তোতা দিদি? শেষ কি গো? শেষে এখনো নিঃশ্বাস ফেলছে। কই দেখি তো। ওই তো দিব্যি নিঃশ্বাস করছে। ঘুমোচ্ছে মানুষটা, তার জন্য এত হই হই করার কি দরকার ছিল? আমি কোন সাত তড়িঘড়ি করে এলাম? কিন্তু এতক্ষণ ধরে যে একেবারে মরার মতো পড়ে রয়েছে, প্রত্যেকদিন কোন সকালবেলা উঠে পড়ে, তার উপরে আরো কেলেঙ্কারি। কিসের কেলেঙ্কারি? দরজা তো ভেতর থেকে বন্ধ। সে কি? দরজা ভেতর থেকে বন্ধ থাকলে তুমি বাইরে এলে কি করে? তুমি তো রোজ ওই ঘরেই শোও, তাই না? কাল আমায় ও ঘরে শুতে দেয়নি, তাই। কেন, কি করেছো? না না, কিছু করিনি, আমার গায়ে নাকি গোয়াল গোয়াল গন্ধ, সেই জন্য। সে হলোই বা গোয়াল গোয়াল গন্ধ, তাও তোমার ওই ঘরেই শোয়া উচিত ছিল। কই এদিকে আসো তো, দেখি কেমন গন্ধ। তো পিসি, সরো সরো, আমি দেখছি। ও আম্মা, এবার কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বলে দিলাম। অমন করে বলিস নি তোতা, মায়ের এমন অবস্থা কাঁটা ঘায়ে নুনের চিটে দিস নে রে। আমি কোনো কাটা খাই নুনের চিটা দিচ্ছি না পিসি। ও তো দিদি ভাই, হ্যাঁ রে, তুই কি করতে যাচ্ছিস রে? ভয় নেই গো ঠাম্মা, দেখো না আমি কি করি। ও মা, দেখো এবার যদি না ওঠো তাহলে কিন্তু টমকে ডাকবো, ওর বন্ধুদের নিয়ে এসে তোমার দরজা ভাঙবে, মনে থাকে জানো। ও কি পারবে গো তোতা দিদি? টমটম তো রোগা পেকে, মনে হয় পারবে না। তখন কে গো? তোতা, যার সঙ্গে সকালবেলা পালিয়ে গেছিল। টমটম? এ আবার কিরকম ধারণা? টমটম নয় গো ঠাম্মা, ওর নাম টম। ও ছয়না দিন ওই রকম করে বলে। আমি কোথাও পালাইনি পিসি, আমি বালিগঞ্জ থেকে জগিং করতে গেছিলাম। আর কিছু শুনতে চাও? আহ তোতা, বড়দের সঙ্গে এমন করে কথা বলে? তো বড়রা যদি এমন করে পালানোর কথা বলে, ছোটরা কেমন করে বলবে মা? এরকমই তো বলবে। দেখেছো দেখেছো মাসি, একটুখানি মেয়ে, নাক টিপলে এখনো দুধের গন্ধ, সে কেমন মুখে মুখে তর্ক করছে। উফ, কি হচ্ছে কি? তোরা দেখছি পিসি বাঁচতে মিলে এবার একটা রণক্ষেত্রে বাজাবি। ও ঝন্টু, তোর মা ঘুমোচ্ছে না মরে গেল, সেদিকে তোদের খেয়াল নেই। ফালতু ঝগড়া করে বাড়ি মাথা করছিস। আমি বাড়ি মাথায় করছি? আজকে গো বাড়ি থেকে জন্মের শোধ চলে এলাম, আর আজকেই নিজের দাদার মেয়ে আমার সঙ্গে এমন ব্যবহার করছে। গো বড় বৌদি, তোমাদের মনে মনে এই ছিল মেয়েটাকে দিয়ে এভাবে অপমান করাচ্ছ? নিজের বড় ভাইয়ের ঘরে এই ছোট্ট মনটা একটু জায়গা হবে না গো? না, জায়গা হইব না। এইটা এখনো আমারই বাড়ি, তোমার দাদার নয়। আমার মরণের পর তাগো হইব, তখন ওরা যা ভালো বুঝবো করবো। তোমারে দেয় দিব, না দেয় না দিব। আম্মা, তোমার শরীর এখন ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? কি গো ঝান্টির মা, তোমার কি হয়েছে গো? শরীর টরীর খারাপ লাগছে? তাই এত বেলা অবধি ঘুমোলে? না না, তবে দরজা বন্ধ করেছিলেন কেন মা? আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম, বাড়িতে কোনো ছেলেরা নেই। হ্যাঁ মা, ভয়ে তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল মা। আমি তো সেই ও বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এসেছি। ট্যাক্সিতে এত কেঁদেছি যে टैक्सीवाला बोल लो इतना नहीं का दिएगा, लोग भावेगा हम तुमको किडनैप करता है। তুমি যে অজ্ঞান হয়ে যাওনি এই যথেষ্ট। তুমি তো আবার বেশি করে অজ্ঞান হয়ে যাও। থাক, আর আদিক্ষেতা কইয়া অজ্ঞান হওয়ার দরকার নাই। এখন আসল কথা কও, আজ কি কাণ্ড ঘটাই আইছো শ্বশুর বাড়িতে? তোমার তো কোনো কারণের দরকার নাই, চলে আইলেই হইল। এই ঝন্টি মা, মেয়েটাকে অমন করে বলো না গো। মেয়েরা অসুবিধায় করলে বাপের বাড়ি আসবে না, কোথায় যাবে বলো? হ্যাঁ মা, অমন করে বলবেন না, ও দুদিনের জন্য বাপের বাড়ি এসেছে। থাক, আর মায়া দেখাইতে হইব না।
তুমি তো জানো না একটুক্ষণ আগে এই ঘরে তোমার দুই খান নামকরণ হয়েছে। আমার নামকরণ? আমার আবার কি নামকরণ হলো? নেত্রকালী আর মা চামুন্ডা। এবার বলতেই পারতাছ এই বাড়িতে তোমার স্থানটা ঠিক কোনখানে? ছি ছি বড় বৌদি, আড়ালে তোমরা আমাকে এসব বলে ডাকো। নেত্রকালী, ছি 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 ছি, আমার তো মরে যেতে ইচ্ছে করছে। কি হচ্ছে কি ঝন্টির মা? মেয়েটাকে কেন এসব বলছো? শুধু শুধু মেয়েটাকে সকালবেলা কাঁদাচ্ছ। হয়েছে হয়েছে, এখন দেরি না কইরা যেইখান থেকে আইসছো সেইখান সইলা যাও। সে কি মা, এই তো এলো, এক্ষুনি চলে যাবে? আর কটা দিন থাকুক, পিনাকিকে ফোন করে বলে দেবো এসে নিয়ে যাবে। না, পিনাকিরে ডাকবা না। ওই জামাই মানুষ, ওর একখান মান সম্মান নাই। 3 দিন পর পর যার বউ বাপের বাড়ি চইলা আসে, সে লোকের কাছে মুখ দেখাইবো কি কইরা? 3.5 বছরে কম কইরা 22 বার চইলা আসছো তুমি, আমার হিসাব আছে। ঠিক আছে, এই বেলা খাউন দাউন সাইডা লও, তারপর বিকাল বেলা চইলা যাইবে। যেইভাবে আইসছো সেইভাবে একা একা। ঝর্ণা, আম্মা, চা দে, গলা শুকাইয়ে গেছে। এক্ষুনি আনছি আম্মা, এক্ষুনি আনছি। ঠিক আছে, এখন যে যার কাম করো গিয়া যাও। আর তুমি গিয়া বড় বৌদিরে হাতে হাতে কইরা দাও, অখনই আবার টিভি খুইলা বইসা বইলো না। যাও, আমার সামনে পুতুলের মতো খাড়াইয়া দেখতাছ কি? যাও, যাইতে কইলাম না? বাবা, ঝন্টির মা, তুমি তো দেখছি বাঘে গরুকে এক ঘাটে জল খাইয়ে রাখো। তবে এই রকম শক্ত হাতে না ধরলে এই 5 ভূতের সংসার এক কইরা রাখুন কেমনি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো ঝন্টির মা, তুমি ঠিক বলেছো। আমার দুটো ছেলেকে যদি এভাবে শক্ত হাতে ধরে রাখতে পারতাম, তাহলে তাহলে আমাকে আজ ওই মা ভাড়া আইবুড়ো মেয়েটার মুখের দিকে চেয়ে মরণের জন্য অপেক্ষা করতে হতো না। ওদের বাপটাও সেই যে চলে গেল, আর ফিরে এলো না। কোথায় যে গেল কে জানে। আমার আমার 2 চোখ বুঝলে ওই মেয়েকে কে দেখবে, কার কাছে থাকবে? আমি আমি ভেবে ভেবে কুল কিনারা পাই না গো ঝন্টির মা, কুল কিনারা পাই না। কত হাবনের কি আছে? বুকের উপর পাথর চাইটা ধইরা হইলেও বাড়ি খান মাইয়াদার নামে কইরা দাও। পোলাপানের লাগিয়া অত প্রাণ আকুপাকু করলে চলব না। যে পোলাপান বুড়ি মা আর আই বুড়া বোন রে দেখে না, তার জন্য তুমি অত মাথা কইরা মরতাছ কেন? ঠাম্মা, কাকুরা পয়সা করে পাঠায় না? না, বড়টা তো ফিরেও তাকায় না। আর ছোটটা ওই 1000-1200 যখন যেমন পারে পাঠায়। মেয়েটা আমার সারাদিন মুখ বুজে সেলাই মেশিন চালিয়ে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগায়। আমারও তো বয়স হয়েছে, শরীর খারাপ লেগেই আছে। আজকাল ওষুধের যা দাম ঝন্টির মা। শুনো পুটির মা, আমি কই কি, তোমার ওই পোলাপানের ঘর 2 খাট ভাড়ায় দিয়া দাও। সেলামির টাকায় কষ্টে সৃষ্টে বাড়িটা মায়াদার নামে দানপত্র কইরা দাও। পোলাপানের লাগিয়া অত প্রাণ আকুপাকু করলে চলব না। বাড়িতে ভাড়া থাকলে লোকজনও থাকবো, বিপদে আপদে কামেও আসবো। একথা আমি আগে ভেবেছিলাম ঝন্টির মা, কিন্তু ছেলেদের কথা ভেবে সাহস হয়নি। কারণ ভাড়া দিলে যদি ওরা এসে ঝামেলা পাকাইলেই হইব। তুমি ওই আইবুড়া মাইয়ারে লইয়া একা একা কইরা থাকো, এখন তো দেখতে আসে না। সেইখানেই তোমারে কঠোর হইতে হইব পুটির মা।
আমি যখন থাকবো না, পুটি যখন থাকবে না, তখন তখন ওই বাড়িটার অবস্থা কি হবে? অত ভাইবো না পুটির মা, তোমরা হন কি কইরা ভালো থাকবা সেইটা ভাবো। তোমরা যখন থাকবা না তখন তোমার ওই পোলাপনের পোলারা আইয়া যা ভালো বুঝবো করবো। ও আম্মা, তোমরা আবার এইসব নিয়ে পড়লে কেন? ও ঠাম্মা যখন ভালো বুঝবে বাড়িটা তখন ঠিক ভাড়ায় দিয়ে দেবে। আম্মা চা নাও, একেবারে গরম গরম বানিয়ে আনলো। ঠাম্মা তুমি একটু চা খাও। আয় আমার কাছে আইয়া বল। আয় হ্যাঁ রে, তোরা খুব ভয় পাইছিলি নাকি রে? খুব ভয় পেয়েছিলাম আম্মা, ভাবলাম তুমি বোধহয় পড়ে গেছো। বুকের মধ্যেটা খুব কষ্ট হচ্ছিল, কাউকে বলতে পারছিলাম রে আম্মা। শুধু ভাবছি এ বাড়িতে এত বছর ধরে আছি, এবার বুঝি আবার যাওয়ার সময় হলো আম্মা। তুমি যদি না থাকো আমিও থাকবো না আম্মা, আমিও থাকবো না। খুব কান্না পাচ্ছিল আম্মা। আমারও আমারও খুব কান্না পাচ্ছিল গো আম্মা, কাউকে তো বলতে পারছি না। তোমার নিঃশ্বাস পড়ছে অথচ তুমি নড়াচড়া করছো না। তখন মনে হলো এইবার বুঝি তুমি কোমায় চলে গেছো, আর উঠতে পারবে না। দরজা না ভাঙলে তো তোমাকে হসপিটালেও নিয়ে যাওয়া যাবে না, তাই টমকে ডাকবো বলেছিলাম। কোথা দিদি ভাই কোথায় চলে গেছে বললি? কোমায় না কি যেন একটা বললি, সেটা আবার কোথায়? আমি ওই নামটা কখনো শুনিনি, তবে কোটা বলে একটা নাম শুনেছি। সেখানে কি একটা পরীক্ষা দিতে সব পড়তে যায়, মানে যারা ভালো লেখাপড়া করে তারা যায়। আর এক ধরনের শাড়ি আছে, ফোটা শাড়ি, ওই শাড়ি আমার খুব পছন্দ। ধ্যাৎ, তোমরা কি এইসব কোটা মোটা বলছো? আরে বাবা, কোমা মানে কোনো জায়গার কথা বলছি না। কোমা মানে হলো মানুষ যখন একদম মরার মতো পড়ে থাকে, কোনো সারা শব্দ করতে পারে না, একেবারে অচেতন পদার্থের মতো। আমি ভেবেছিলাম আম্মা মনে হয় সেরকম কোমায় চলে গেছে। সত্যি কোমায় চলে গেলে তো আম্মা উঠতে পারতো না, তখন টমকে ডাকা ছাড়া আমার কোনো অপশন ছিল না। ওই কচুয়ান রে ছাইলো না দিদি ভাই। কচুয়ান? সেটা কে গো ঠাম্মা? তোমার টমটমের কচুয়ান। ওলাটা বড় লক্ষ্মী, খুব ভদ্র, পড়াশোনা সাইডালো, ওর সাথেই তোমার বিয়া দিব। এ বাবা, যা ওই ট্যাপেকে পমপমের সাথে ওই তোতা দিদির বিয়ে। ইস, তোতা দিদি কি সুন্দর ফর্সা, গোলগাল, কত সুন্দর দেখতে। আর পমপম ট্যাপেকে রোগা। হ্যাঁ, রোগা তো কি হয়েছে? কি সুন্দর ফুটফুটে গোলা, খুব জন্মনে, আরে আমার খুব পছন্দ। ও আম্মা, তুমি আজ সকালে শুধু মধ্যে এত ভয় দেখালে কেন বলো তো? আমার এত কান্না পাচ্ছিল। হ্যাঁ তাই না তাই, তুমি আজ এই সকালবেলায় এমন খেল দেখালে কেন গো? আমারও খুব ভয় পেয়ে গিয়েছিল। শুধু মধু হইব কেন? আমি একখান পরীক্ষা করলাম। পরীক্ষা করলে? পরীক্ষা করলাম, ভাবলাম দেখি তো একটু মরণের ভান কইরা এই বাড়ির মানুষগুলান সব কি করে। তো দেখলাম যে
এরা সত্য সত্যই আমারে ভালোবাসে, ভালোবাসার ভান করে না। এই ওদের সামনে সব কইলাম না, তোগো কইলাম। আর ঝর্ণা, তোর গায়ে ওই গোয়াল গোয়াল গন্ধ নাই। আমি দরজা বন্ধ কইরা একা সুমু বইলাই তরে ওই কথা কইছি। আর শোন, ঘরে গিয়া দেখ, চেয়ারের উপর একখান শাড়ি আছে, আমার অনেক দিনের পুরানো শাড়ি। ওর গায়ে পুরানো দিনের সুবাস আছে, যা লইয়া। আচ্ছা, আনছি আম্মা। আম্মা, না শাড়ি। আমার অনেক দিনের পুরানো শাড়ি। আয়, এদিকে আয়। এইটা ধর, তরে দিলাম, তুই রোজ রাতে কইরা শুবি আমার ঘরে। পুরানো দিনের সুবাস ঘুইরা বেড়াইব। আর এই চুড়ি দুই খান, এই চুড়ি দুই খান তরে দিলাম, তুই হাতে পয়রা থাকো সব সময়, কেমন? আরে ওই দেখো, কাঁদস কেন? তরে ভালোবাসি বইলাই না দিলাম। আই আমার দিদিমণি, কি তোমার জন্য আমি একখান হীরার লকেট দেওয়া হার তুইলা রাখছি। নাও, এইটা তুমি তোমার বিয়ার সময় করবা। তোর বিয়ার সময় যদি বাইসা না থাকি, তাই অগুনি দিয়া দিলাম। না 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 ভর্তির মা, আমার নলেজ থেকে দিলে ভালো না। বলাই স্যার, তুমি তোতা দিদিমায়ের বিয়ে নিজে বসে দেখে দেবে, আর আমরা সবাই খুব আনন্দ করবো। আরে ওই দেখো, দুইজনাই কাঁদে। আরে বাবা, আমি তো এখন মরি নাই, বাইসাই তো আসি রে বাবা। ঠিক আছে ঠিক আছে, আমার এখন ক্ষুধা পাইছে, পূজা না কইরা তো খামো না। যা ঠাকুর ঘর খান মইসা দে, যা। আর দিদিমণি, যাও জল খাবার খাই আলো, যাও। আমি তোতা, জল খাবার হয়ে গেছে, খাবি আর। মা, তুমি এখন ওদের সঙ্গে গল্প করছো? তোমার না স্নান করা বাকি, পুজো করবে কখন? এই তো চা করতে যাবো বইলাই উঠতেছিলাম। তোর মেজ বৌদি স্নান হয়েছে? হ্যাঁ, মেজ বৌদি স্নান হয়ে গেছে। কিরে তোতা, কত বেলা হলো সে খেয়াল আছে? জল খাবার খেতে হবে না? মাসিমা, আপনিও জল খাবার খেয়ে যাবে, আপনার জন্য লুচি আলু চচ্চড়ি বানিয়েছি। এ বাবা, আমি আমি আবার কেন? না না, ওদিকে পুটি আমার মুড়ি মেখে রেখেছে। না না, আমি বাড়ি যাই। একদম না ঠাম্মা, তুমি কিন্তু আজকে আমাদের সবার সাথে লুচি আলু চচ্চড়ি খেয়ে বাড়ি ফিরবে। আমি কিন্তু কোনো কথা শুনবো না বলে দিলাম, ব্যাস। মা, ও মা, বাথরুম তো খালি যাচ্ছে, আপনি স্নান করতে যাবেন না? আপনার তো এবার পুজো করার সময় হয়ে গেল, বেলা যে গড়িয়ে গেল। মা, দেখছো দেখছো পুটির মা, দেখো সবাই কেমন সবার খেয়াল রেখে চলে। আইসো আইসো মেজ বৌমা, আইসো। বড় বৌমা, ঝর্ণা, ঝন্টি, তুমিও আইসো পুটির মা, আইসো। দেখছো, দেখো এগুলো লইয়াই আমার এই টক ঝাল মিষ্টি সংসার। যতদিন এই হাত শক্ত আছে, এই ঘর, এই সংসার
এমন কইরাই বাইন্ধা রাখু, বুঝলা? একেই বলে পুরনো দিনের সুবাস। সকলের ছেড়ে দিয়ে যেখানে পৌঁছলাম এমন আমি ঘর বেঁধেছি জান্নাতে সোনার রঙের আলো, চাই যে ধরে মনের আমার কালো, জান্নাতে সোনার রঙের আলো, চাই যে ধরে মনের আমার কালো, দরজা খুলে ফুলের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আয়োজিত অঙ্গনা নাট্যগোষ্ঠী পরিবেশিত নাটক পুরনো সুবাস আপনারা দেখলেন। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থার পক্ষ থেকে অঙ্গনা নাট্যগোষ্ঠীর সদস্যদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ একটি নাটক মঞ্চে উপস্থাপনা করার জন্য। আমি অঙ্গনা নাট্যগোষ্ঠীর অর্থাৎ পুরনো সুবাসের নির্দেশক ঝর্ণা প্রধান ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং ওনার দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই নাটক আপনাদের কেমন লেগেছে সেটা তো আপনারাই বলবেন। আমরা যতটা চেষ্টা করে গেছি যে নাটকটা তুলে ধরতে, তবে আমরা সবাই হচ্ছে দুজন সহকর্মী, সবাই গৃহবধূ, কিন্তু এরা সব বাড়ির কাজ টাজ সামলে আমাদের সঙ্গে এই নাটকে যোগ দিয়েছে। কিন্তু এদের এত আগ্রহ, আমি না সময় দিতে পারলেও আমি কিন্তু একা এটা করিনি। আমার পিছনে আমাদের দীপ ভাই আছে, আমাদের নিয়ে যে সে কত বাধার মধ্যে এই নাটকটা পরিচালনা করেছে, আমি তাকে কিছু বলবো। দীপ ভাই। নমস্কার। ঝর্ণাদি ওদের যে অঙ্গনা নাট্যগোষ্ঠী, ওরা নাটক করতে খুবই ভালোবাসে, তো প্রতিবার চেষ্টা করে। আমাকে ওরা ডাকেই আর কি, যে একটু গাইড করে দেওয়া, একটু দেখিয়ে দেওয়া ভালো, সেই জন্যই দীপ ভাই করে দিয়েছে এরকম বলছে আর কি। তো যাই হোক, ঝর্ণাদি পুরো টিমটা দেখে এবং তাদের সুবিধা অসুবিধা সবই ঝর্ণাদি করে। আমি অভিনয়ের দিকটা একটু মাঝে মাঝে গিয়ে গাইড করে দিই যে এইভাবে তুলতে হবে, ওইভাবে করতে হবে। ওদের অনেক সমস্যার মধ্যেও যা করেছে, একটা ড্রয়িং রুম ড্রামা, একটা নিখাত একটা ছোটো হাসির মজার নাটক ওরা করে প্রত্যেকবারই এরকমভাবে। তো সেরকমভাবেই বাছা হয়, বেছে ওরা করে। শুধু যেহেতু মেয়েরা শুধু মহিলা অভিনেত্রী আর কি, তাদের দিয়ে নাটক, তো সেই জন্য এরকম নাটক বাছাও খুব মুশকিল, যার মধ্যে অনেক কিছু থাকবে বা সেরকম পাওয়া যায় না সাধারণত। তো এই নাটক আপনাদের সামনে প্রতিবার ওরা এরকম ধরনের মজার নাটক করে, ওরা ভালোবাসার জায়গা থেকে। এটা একটা সংস্কৃতি চর্চা, ওরা এটা নিয়ে থাকে, এটার মধ্যে অনেক মানসিক আনন্দ পায় ওরা। ওদের যাতে প্রত্যেক বছর করতে পারে, আপনারা সহযোগিতা করবেন, আপনারা আসবেন, উৎসাহ দেবেন, তাহলে ওরা প্রত্যেক বছর ওদের মতো করে একটা করে নাটক নিশ্চয়ই করতে পারবে। ব্যাস এই পর্যন্ত বলি। সন্দীপ দা আর তপন দা, পাপিয়া বৌদি সবাই মঞ্চে আসুন। আর তোমরা পুটির মা মায়া বাগ, ঝন্টি কুহেলি মাইতি, নাতনি চরিত্রে চুমকি ধারা, আম্মা সুপর্ণা জানা, কাকিমা মানসী রায়, ঝর্ণা সঙ্গীতা কর্মকার মণ্ডল, বড় মা ঝর্ণা প্রধান। আর আমাদের আবহ সন্দীপদা, নাটকটাকে যতটা সুন্দর করা গেছে সন্দীপদার
আবহ অনেকটাই মানে ভূমিকা সেখানে। আর আলোতে তপনদা তো সঙ্গে আছে, পাপিয়া বাকি আলোর দিকটা দেখেছে, দিয়ে গাইড করেছে, করে একটা সুন্দর করে আমরা চেষ্টা করেছি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সম্পাদক। ধন্যবাদ অঙ্গনা নাট্যগোষ্ঠীর সকল সদস্যকে। একটি নাটক আমরা দেখলাম পুরনো সুবাস, একান্নবর্তী পরিবার নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এই টিমের সকল সদস্যদের হাতে স্মারক তুলে দেব। স্মারক দেওয়ার জন্য আমি আমাদের SGMIC অর্থাৎ মাননীয় সৌরভ নায়েক মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব। পুরনো সুবাস নাটকের নির্দেশক অর্থাৎ ঝর্ণা প্রধান ম্যাডামের হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের SGMIC মাননীয় সৌরভ নায়েক মহাশয়। সকলকে ধন্যবাদ। SGMIC সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের নাটকগুলো মোটামুটি আমরা শেষের দিকে। সদস্য ভিত্তিক নাট্য উৎসব আমরা শুরু করেছিলাম 31 জানুয়ারি, 6 তারিখ, আজকে 5 তারিখ, 6ষ্ঠ দিন। আর একটি দিন আমাদের এই নাট্য উৎসব আছে। কেমন লাগলো এবং আজকের নাটক কেমন লাগলো স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের নাট্য বিশেষজ্ঞ এখানে আছেন, ওনাকে ডেকে নেব এই নাটকটি সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার। আমরা প্রায় এই নাট্যোৎসবের অন্তিম প্রান্তে এসে গেছি। কালকেই আর একটি নাটক দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তো প্রতিটা নাটক একটি বাদে আমি সবগুলো নাটকই দেখেছি। প্রত্যেকটি নাটকই ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর। আজকেও ঠিক একইভাবে আমি দেখলাম সম্পূর্ণ মহিলা অভিনীত নাটক। আজকেও ভীষণ সুন্দর লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা সামনের বছর আবার দেখব সেই আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ নায়েক মহাশয়। আমি আমাদের নাট্য বিশেষজ্ঞ তপন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নেব। নমস্কার। আমাদের শিল্পতত্ত্বে একটা কথা আছে, শিল্পী যদি তার শিল্পকে শ্রদ্ধা করতে পারে আর ভয় করতে পারে, তাহলে সেই শিল্পীর শিল্প অত্যন্ত সুন্দর হয়। আপনারা যে নাটকটি প্রথম থেকে দেখলেন, এই নাটকের আগে একটি নাটক হয়ে গেছে, যে নাটকে এই অভিনেত্রীরা অভিনয় করেছে এবং সেই অভিনয়ে আমিও অংশগ্রহণ করেছিলাম। নাটক শুরুর আগে আমি এখানে একা বসেছিলাম, ঝর্ণাদি আমার পাশে গিয়ে বসলেন। ঠিক একটা যেন অসহায় মহিলা, যেমন স্যার কি হবে জানি না, কেমন করে হবে জানি না, যাই হোক হবে, আপনি দেখবেন, এমন করছে। আমি আপনারা ঘাবড়াচ্ছেন কেন? নিজেদের হল, নিজেদের দর্শক, নিজেরা আনন্দের সঙ্গে না, আমাদের সবাই যেন কেমন। তো চলুন তো গ্রিন রুমে যাই। আমি নিজে উঠে গেলাম। গ্রিন রুমে গিয়ে আমি যেতেই সবাই চলে এলো। কি হয়েছে? আপনারা ভালো নাটক করবেন, শুধু একটা কথা মাথায় রাখবেন, সামনে কেউ নেই।
আপনারা যা যা পারবেন করে যাবেন, মনের আনন্দে করে যাবেন। আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা আপনাদের অভিনয় যাই করুন, রোল মানে যেটাকে সংলাপ বলি, আপনারা সংলাপ ভোলেন না, এটা আমার অভিজ্ঞতা, প্রমাণ হলো তো। এদের জন্য করতালি। এবং আমার মনে হয়েছে আর কি, একটা উন্নত মানের অভিনয়, যার মঞ্চ ব্যবহার, আলো প্রক্ষেপণ, আবহ প্রয়োগ, সব কিছু এবং সেট সব কিছুই আমার তো ভীষণ সুন্দর, আপনাদেরও ভালো লেগেছে সেই অনুভূতি থেকে বুঝেছি। ঝর্ণাকে এত রিয়েল মনে হয়েছে, মানে ঝর্ণা মানে ক্যারেক্টার ঝর্ণা, এই এত রিয়েল করতে গিয়ে ওর একটা জিনিস আমার লক্ষ্য পড়েছে, ও চায়ের কাপ নিয়েও দৌড়চ্ছে। আসলে ওরতে যদি অরিজিনাল চা থাকতো ও দৌড়তে পারতো না, ও চায়ের কাপ নিয়ে। ফলে ও এমন চরিত্রের মধ্যে ডুবে গেছে, খুব ভালো লাগছে। বাকি সবাই মানে ভীষণ ভীষণ, আমি খুব খুশি। সবাইকে ধন্যবাদ, আপনারা ঠিক এইরকম চর্চাটা চালিয়ে যান। তপন চক্রবর্তী মহাশয়কে, বিশেষ করে দীপদাকে ধন্যবাদ আলাদা করে দিয়ে ছোট করব না। ধন্যবাদ। অঙ্গনা নাট্যগোষ্ঠীর সকল সদস্যকে রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নাট্যোৎসব 6ষ্ঠ দিনের এখানেই শেষ করছি। আমাদের কালকের নাটক সাক্ষী গোপাল, রচনা শ্রীপাদ চন্দ্র দাস, নির্দেশনা শ্যামসুন্দর দাস এবং পরিবেশনায় সৃজা নাট্যগোষ্ঠী। 6 দিন ধরে আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, আর একটি দিন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। কাল আসুন এই বলাকা মঞ্চে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আয়োজিত এবং সৃজা নাট্যগোষ্ঠী পরিবেশিত নাটক দেখুন, নাটক উপভোগ করুন এবং রিক্রিয়েশন ক্লাবকে আর একদিন সাহায্য করুন। শুভরাত্রি।